শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশে জবাবদিহিতা নিশ্চিত করতে চাইলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশ যাতে চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য না হয় সেটাও তার লক্ষ্য। এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি নেতারা বলেছেন তাদের না জানিয়েই নির্বাচনী আইন সংশোধন করেছে কমিশন। অবশেষে জামিন পেলেন 15ই আগস্টে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেফতার রিকশা চালক আজিজুর রহমান। সকালে ঢাকার এক আদালত তাকে জামিন দেয়। এদিকে কিসের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে ধানমন্ডি থানার ওসির কাছে সে ব্যাখ্যা চেয়েছে সরকার। গত 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে গিয়ে হামলার শিকার ও গ্রেফতার হন আজিজুর। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে 519 কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। এ খবরে গণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত 26শে জুলাই থেকে সড়ক রেলপথ ও যমুনা সেতু অবরোধ করে নানা কর্মসূচি পালন করে আসছিলেন তারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে সেটাই বিএনপির প্রত্যাশা ও লক্ষ্য বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পতিত পলাতক স্বৈরাচারী পুনর্জাগরণ প্রতিহত করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি। হাসনাইন তানভীরের রিপোর্ট। জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। সভায় দেশ পুনর্গঠনে বিভিন্ন পরামর্শ তুলে ধরার পাশাপাশি 11 দফা দাবি তুলে ধরেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কবিতা পরিষদের দাবি বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবে। সেই কবিতা আমাদেরকে পরিচালিত করবে, এই জাতিকে সমৃদ্ধ করবে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের সময় কবিতা ছিল মুক্তিযোদ্ধাদের প্রেরণা। বলেন, পতিত পলাতক স্বৈরাচার পুনর্জাগরণ প্রতিহত করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। কিছুদিন আগে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতো, যে এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দেশের জবাবদিহিতা নিশ্চিত করতে চাইলে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিএনপিকে না জানিয়েই নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করেছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। না ভোটের বিধান বিএনপির দাবির ভিত্তিতে হয়নি বলেও জানান তিনি। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। পরে নজরুল ইসলাম খান জানান, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ কিসের ভিত্তিতে করা হচ্ছে তা জানতে চেয়েছেন তারা। আগামী সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন সংশয় প্রকাশ করেছে জানান তিনি। এটা আমাদের কারো দাবির ভিত্তিতে হয় নাই, এটা কিছু বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে হয়েছিল। এবং আপনারা জানেন যে এরপরের 2009-এ যারা দায়িত্ব নিলেন
তারা 1 মাসের মধ্যে ওই অধ্যাদেশগুলি অনুমোদন করার কথা ছিল, তারা অনুমোদন করতে যায় এই না ভোটের বিধানটা তারা অনুমোদন করেন নাই, ফলে এটা আইনে পরিণত হয় নাই। সব রাজনৈতিক দল গণপরিষদ নির্বাচনের ব্যাপারে একমত হলে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটি একটি রাজনৈতিক দলের বক্তব্য। সরকার কারো কথায় প্রভাবিত হয়ে কাজ করে না, যথাসময়ে ভোট হবে। সিলেটে পাথর লুটের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঘটনার সাথে স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল অথবা তারা নীরব ছিল, তাই তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন, এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। 2 দিন পর জামিন পেলেন আলোচিত রিকশাচালক আজিজুর রহমান। গত 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন তিনি। পরে ধানমন্ডি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে আজিজুরকে গ্রেফতার বিষয়ে ওই থানার ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন দাউদ হাসান। গত 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্থার শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে তুলে দেওয়া হয় ধানমন্ডি থানা পুলিশের হাতে। আজিজুরকে মারধরের ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনার মধ্যেই 2024 জুলাই আগস্ট আন্দোলন নিয়ে করা একটি হত্যা চেষ্টা মামলায় আজিজুরকে গ্রেফতার দেখায় পুলিশ। সেই মামলায় গতকাল জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত। তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমানের আবেদনে এই সিদ্ধান্ত নেয় আদালত। তবে ডিএমপি বলছে রিকশাচালক আজিজুরকে হত্যা চেষ্টার মামলায় আসামি করা হয়নি। ধানমন্ডি থানায় এপ্রিল মাসে হওয়া একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে। আজ ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারের 2 দিন পর আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজিজুরের জামিন মঞ্জুর করেছেন। এর আগে সকালে তাকে আদালতে তোলার সময় আদালত প্রাঙ্গণে জড়ো হন বেশ কয়েকজন রিকশাচালক। এ সময় নানাভাবে আজিজুরকে সাহস দেন তারা। এদিকে আজিজুরকে কিসের ভিত্তিতে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে ধানমন্ডি থানার ওসির কাছে ব্যাখ্যা চেয়েছেন অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ডিএমপি। বিকেলে সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এই খবরে উচ্ছ্বাস জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। সিরাজগঞ্জের জেলা রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। একনেকের সভায় সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অনুমতির সংবাদে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস পেয়েছে, এটি আমাদের জন্য আনন্দের। এখানে আমরা আজকে এই অর্জনটা পেয়েছি, আমাদের বলার কোনো ভাষা নেই যে আমরা কতটা খুশি, কতটা আপ্লুত আমরা এই বিষয়টাতে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন কখনো থেমে যায় না। এটা যেমন হারেনি 52, যেমন হারেনি 71, যেমন হারেনি 24-এ। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত 26 জুলাই থেকে ক্লাস বর্জন, রেল ও সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছিলেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকাল থেকে গণ অনশন শুরু করেন তারা। দুপুরে একনেকের অনুমোদনের সংবাদের পর অনশন কর্মসূচি প্রত্যাহার করেন তারা। 24 দিন ধরে যে আন্দোলন, সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী, তাদের এটি অবদান। 8 বার পরিবর্তন করে যেই ডিপিপিতে আমরা সরকারের কাছে স্থায়ী ক্যাম্পাসের জন্য উপস্থাপন করেছিলেন, সরকার এটি অনুমোদন দিয়েছে। এই অনুমোদনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন জীবন ফিরে পেয়েছে। আমাদের শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সকলেই
একটা নতুন জীবনের অনুভূতি তারা লাভ করছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অবকাঠামো নির্মাণের খরচ ধরা হয়েছে 519 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2029 সালের এপ্রিল মাসে। সিরাজগঞ্জের শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় 100 একর জমিতে নতুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। তবে এ নিয়ে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের আপত্তি আছে। মাছরাঙা নিউজ ডেস্ক। স্মারকলিপি দেওয়ার সময় সাংবাদিকদের রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঢুকতে না দেওয়ায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে হাতাহাতি হয়েছে কয়েকজন অভিভাবকের। বিমান দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ বিচারসহ কয়েকটি দাবিতে অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে না পেরে ক্ষোভ জানান তারা। মাহমুদ কমলের রিপোর্ট। বেলা তখন 12:30টার বেশি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দিয়াবাড়ি শাখায় বিমান বিধ্বস্তের ঘটনার সঠিক বিচারসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি দিতে যান কয়েকজন ভুক্তভোগী অভিভাবক। কিন্তু স্কুল কম্পাউন্ডে সাংবাদিকদের ঢোকার অনুমতি না দেয়ায় মূল ফটকে নিরাপত্তা কর্মীদের সঙ্গে শুরু হয় তাদের ধস্তাধস্তি। এক পর্যায়ে জোর করেই ভেতরে প্রবেশ করেন বিক্ষুব্ধ অভিভাবকরা, সঙ্গে সাংবাদিকরাও। অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিতে বৈঠক রুমে প্রায় 30 মিনিট অপেক্ষা। এই অভিভাবকদের বেশ কয়েকজন ওই দুর্ঘটনায় হারিয়েছেন সন্তান। তারা চাচ্ছিলেন অধ্যক্ষ নিজে এসে স্মারকলিপি গ্রহণ করবেন। অন্যদিকে অধ্যক্ষ ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলেন না, ফলে ধীরে ধীরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। আমাদের বাচ্চা পুরো ছাই হয়ে গেছে, এখনো 1 মাস হয় নাই। ফেসবুকে লেখা আমরা এতদিন ধরে কিভাবে কান্না ধরে রাখি টাকার জন্য নাকি, এইগুলোর জবাব চাই। আজকে আমাদেরকে নিয়ে মিথ্যা অপপ্রচার করা হয়েছে, আর সেগুলো আপনার প্রতিষ্ঠানেরই কিছু টিচার করেছে। তো এটার অ্যানসার কি আপনি দিবেন না স্যার দিবে? এক পর্যায়ে অধ্যক্ষ ছাড়া স্মারকলিপি না দেওয়ার সিদ্ধান্ত নেন বিক্ষুব্ধরা। তুলে ধরেন তাদের দাবি ও ক্ষোভের কারণ। সেদিনের ডায়েরি আমি পেয়েছি, আমার ছেলে সেদিন ডায়েরি সবগুলা কমপ্লিট করছে, ক্লাস করেছে। তাহলে আমার ছেলে মারা গেল কেন? অবশ্যই কোচিং এর কারণে ছিল, আমার ছেলে কোচিং করতো। এটা ওনারা মিথ্যাচার করেছে। উনি নুনবি স্যার আমাদের এখানে যেদিন ডেকেছিল, সেদিন ওনার প্রথম কথা ছিল কোচিং এর কথা বলা যাবে না প্রধান উপদেষ্টার কাছে। পি টেস্টে অল সাবজেক্টে ফেল করাইছে রাশেদ খান মেনন। অল সাবজেক্টে ফেল করানোর পরে 15 দিন পরে টেস্ট পরীক্ষায় আমার ছেলে অল সাবজেক্টে পাশ করে। অতিরিক্ত অর্থের মাধ্যমে বাচ্চাদের পরীক্ষা দেওয়ায় পাশ করে, এরকম অনেক রেকর্ড আছে তার বিরুদ্ধে। ক্যাম্পাস থেকে ফেরার সময় দেখা যায় হৃদয় বিদারক দৃশ্য। ছেলের সহপাঠীদের দেখে তাদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত তানভীরের বাবা। যারা আছে সবাই একটু আমার বাসায় যাবো, আমি তোমাদের সবাইকে একটু দেখবো। এখন আমার ছেলে আর নাই, আমি ওদের দেখে আমি আর ধরে রাখতে পারতেছি না। আজকে ওদের সাথেই তো আমার ছেলে ক্লাস করতো। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অক্টোবরের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজ এই মামলায় সাক্ষ্য গ্রহণের 4র্থ দিনে 4 সাক্ষীর জবানবন্দি নেওয়া হয় ও আসামি পক্ষের আইনজীবী তাদের জেরা করেন। সাক্ষী জুলাই যোদ্ধা নাইম শিকদার ও আব্দুস সামাদ আন্দোলনে তাদের অংশগ্রহণ এবং গুলিবিদ্ধ হওয়ার বিস্তারিত বর্ণনা দেন। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল 1 এবেলা 12টার কিছু আগে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে সকালে মামলা রাজশাহী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান 2 মাসের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে। গত 10 জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। আমরা আশা করছি ম্যাটেরিয়াল উইটনেস যেটা এই মাস বা আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি। ম্যাটেরিয়াল উইটনেসগুলো আয়ও ছাড়া অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি পেছালো হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানির জন্য হাইকোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামী অক্টোবরে সময় নির্ধারণ করেছে হাইকোর্ট। তার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এই আদেশ দেন।
হিলি স্থলবন্দরে 5 দিন ধরে আটকা পড়ে রয়েছে আমদানি করা 2,500 টন চাল। দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে 4 মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার ভারত থেকে চাল আমদানি শুরু হয়, কিন্তু শুল্ক জটিলতার কারণে আমদানিকৃত চাল বন্দরেই পড়ে আছে। আমদানিকারকরা বলছেন, চাল আমদানিতে 63.5% শুল্ক বহাল থাকায় চাল খালাস করছেন না তারা। এই শুল্ক দিয়ে চাল ছাড়ালে কেজি প্রতি শুল্ক হবে 40 টাকা এবং চালের দাম হবে 95 টাকার বেশি। এদিকে হিলি ও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আজ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ 5.5 মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। বিকেলে পেঁয়াজ বোঝাই একটি ট্রাকে 30 টন পেঁয়াজ বন্দরে আসে। এতে শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে। তবে আমদানির পরিমাণের বাধ্যবাধকতা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন আমদানিকারকরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় 8 মাস পর 125 টন পেঁয়াজ এসেছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, 5টি ট্রাকে ভারতের মেহেদিপুর বন্দর দিয়ে পেঁয়াজ আনা হয়। ডিজিটাল লেনদেনের সক্ষমতা বাড়াতে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক ও বিকাশ। এই চুক্তির আওতায় বিকাশ অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংকে ডিপিএস খোলা, ব্যাংক থেকে বিকাশ কিংবা বিকাশ থেকে ব্যাংকে ফান্ড ট্রান্সফারের ব্যবস্থা, বিকাশ অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে কেনাকাটার সুবিধা সহ নানান সেবা চালু হতে যাচ্ছে। প্রতিষ্ঠান দুটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। আন্তর্জাতিক, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 351-তে দাঁড়িয়েছে। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই 324 জন। ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহ উদ্ধারে প্রায় 2000 উদ্ধারকর্মী কাজ করছেন। 9টি ক্ষতিগ্রস্ত জেলায় শুরু হয়েছে ত্রাণ কার্যক্রম। বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বুনের বাউজর, সোয়াত, বাটাগ্রাম সহ গুরুতর ক্ষতিগ্রস্ত পাহাড়ি জেলাগুলোতে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। জানাচ্ছি খেলার খবর। এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের জন্য মিরপুরে তৃতীয় দিনের মতো স্কিল ক্যাম্প করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুক্রবার থেকে শুরু হয় ক্রিকেটারদের স্কিল ট্রেনিং ক্যাম্পে। লোয়ার মিডল এবং লোয়ার অর্ডার ব্যাটারদের মধ্যে নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি, মিডল অর্ডার ব্যাটার নাজমুল শান্তদের ব্যাটিং বোলিং অনুশীলন করতে দেখা গেছে। হেড কোচ ফিল সিমন্স ছাড়াও পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড, পেস বোলিং কোচ শন টেইটো ছিলেন স্কিল ক্যাম্পে। মঙ্গলবার অনুশীলন নেই। ডাচদের বিপক্ষে সিরিজের জন্য 20 আগস্ট সিলেট যাবে বাংলাদেশ। সেখানে 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে স্বাগতিক দল। 30 আগস্ট, 1 ও 3রা সেপ্টেম্বর হবে ম্যাচ 3টি। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জবাবদিহি নিশ্চিত করতে ভোটের অধিকার প্রতিষ্ঠা জরুরি বলেছেন তারেক রহমান। দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য না হয়, সেটাও লক্ষ্য। জামিন পেলেন 15 আগস্টে। ধানমন্ডি 32-এ ফুল দিতে গিয়ে গ্রেফতার রিকশা চালক। কিসের ভিত্তিতে গ্রেফতার, ওসির কাছে সে ব্যাখ্যা চাইল সরকার। এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস প্রকল্প একনেকে পাশ। গণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষক শিক্ষার্থীদের উল্লাস। এই ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পান আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইবতিসাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।